এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা অপসারণের উপায় খুঁজছে ইরান। পেজেশকিয়ানের মন্তব্য, প্রতিবেশীদের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেবে তেহরান। পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক হামলায় 11 ফিলিস্তিনি শহীদ, সংঘাতের বিপজ্জনক বিস্তার বলছে হামাস। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাংলাদেশ সরকার। এবং মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়, ভারতের রাষ্ট্রপতির হুঁশিয়ারি। মমতা বললেন, বাংলায় আগুন লাগালে মোদির গদি থাকবে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা অবৈধ নিষেধাজ্ঞাগুলো অপসারণের উপায় খুঁজছে তেহরান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানানো ও পরিচয় করিয়ে দিতে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেজেশকিয়ান এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে শত্রুদের কর্মকাণ্ড নিষ্ঠুর। আমরা আমাদের প্রতিশ্রুতি মেনে চলেছি এবং অবশ্যই তাদেরকেও প্রতিশ্রুতিতে অটল থাকতে হবে। পেজেশকিয়ান বলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার ও উন্নয়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশীদের সাথে সংযোগ ও সম্পর্ক উন্নয়ন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করতে সাহায্য করবে। পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নীতির উপর ভিত্তি করে তাঁর সরকারের অগ্রাধিকারগুলো ঠিক করা হয়েছে, যার মূলে রয়েছে পারস্পরিক সম্মান, প্রজ্ঞা এবং ইরানের জাতীয় স্বার্থ। অনুষ্ঠানে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সংক্ষিপ্ত বক্তব্য দেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মুখে ফিলিস্তিনিদের 11 মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছেন, চূড়ান্ত বিজয় ফিলিস্তিনি জনগণেরই হবে। আজ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়ার সঙ্গে ফোন আলাপের সময় শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান ইরানি প্রশাসন নিপীড়িত ফিলিস্তিনি জাতির জন্য তার পূর্বসূরীদের সমর্থনের নীতি দৃঢ়ভাবে অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে। তিনি বলেন, উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাব্য যে কোনো চুক্তিকে ইরান সমর্থন দেবে, যার প্রতি ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের অনুমোদন আছে। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের কঠোর নিন্দা করেছে ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। সমগ্র পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান ও স্থল হামলার কারণে আজ অন্তত 11 জন ফিলিস্তিনি শহীদ হন। দখলদার বাহিনী পশ্চিম তীরের বিরাট এলাকা জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনা এবং পরিকাঠামো ধ্বংস করে। এরপর এই নিন্দা জানায় হামাস ও স্বশাসন কর্তৃপক্ষ। ফারা শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের বিমান হামলায় 5 ফিলিস্তিনি শহীদ হন। অন্যদিকে জেনিনে ইসরায়েলের ড্রোন হামলায় বাকি 6 ব্যক্তি মারা গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা জেনিন এবং তুলকারাম এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে। হামাস এই সহিংসতাকে চরমপন্থী ইহুদিবাদী মন্ত্রিসভার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ত্রাসী দখলদার বাহিনীর একটি বাস্তব প্রচেষ্টা বলে অভিহিত করেছে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি এবং তাদের পবিত্র স্থানগুলোর উপর একটি বিস্তৃত যুদ্ধ অব্যাহত রেখেছে দখলদার সেনারা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেন অনুমতি চেয়েছে বলে যে দাবি করেছে তা নিতান্তই প্রতারণা। সাম্প্রতিক গণমাধ্যমে খবর বের হয়েছে যে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে হামলার জন্য নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমা সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ল্যাভরভ বলেন, এটি প্রতারণা। এর মধ্য দিয়ে এমন একটি ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে যে পশ্চিমা দেশগুলো অত্যধিক উত্তেজনা এড়াতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি কারসাজি। ল্যাভরভ জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো সংঘাতের বিস্তার এড়াতে চায় না, তারা চায় সংকট গভীর হোক। আমি মনে করি বিষয়টি এরই মধ্যে সবার কাছে স্পষ্ট। ল্যাভরভ আরও বলেন, পশ্চিমারা যদি তাদের অস্ত্র ব্যবহারের অনুমোদন বিস্তৃত করে তবে তারা একটি বিপজ্জনক পথে যাত্রা করবে। আসলে তারা আগুন নিয়ে খেলছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অস্ত্র ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছে সেনা সদর দপ্তর পেন্টাগন। পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার উপর হামলা চালানোর জন্য ইউক্রেনের উপর যে বিধিনিষেধ রয়েছে তা তুলে নেওয়ার জন্য ভলোদিমির জেলেনস্কি নতুন করে দাবি জানিয়েছেন। কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পাঠানো সত্ত্বেও আমেরিকা ও তার মিত্ররা দাবি করে আসছে রাশিয়ার গভীরে হামলার জন্য ইউক্রেনকে এসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল বলেন, আমাদের নীতি পরিবর্তন হয়নি। তিনি বলেন, ইউক্রেনকে আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষা করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু রাশিয়ার গভীরে হামলার জন্য নয়। এর আগের দিন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেছেন, মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়ে বিধিনিষেধের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আমেরিকা এসব দাবি করলেও এরই মধ্যে প্রাথমিক বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে এবং কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার অনুমতি দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত না, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ তার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত আইন বাতিল করছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট সাভারের আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 22 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সজলের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রথম তথ্য প্রতিবেদন বা এফআইআর হিসেবে মামলাটি নথিভুক্ত করতে বলেন। মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী। অভিযোগে মিজানুর রহমান বলেন, তার ভাই গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে বাইপাইলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলে পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায় এবং সজলকে তুলে নিয়ে থানা হেফাজতে নির্যাতন করে এবং গুলি করে হত্যা করে।
কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যথেষ্ট হয়েছে, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চলমান বিক্ষোভের প্রতি সমর্থন ঘোষণার পাশাপাশি দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন। তিনি নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং জীবনের সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন। তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনাকে ভয়ঙ্কর এবং হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক অপরাধের প্রতিক্রিয়ায় যখন ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা কলকাতায় বিক্ষোভ করছিল, তখন অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আরজি কর হাসপাতাল ইস্যুতে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ সরকারকে গদিচ্যুত করার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে মমতা বলেন, বাংলায় আগুন লাগালে আপনার চেয়ারও টলমল করে দেব। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক বিবৃতিতে বাংলাদেশের সরকার ও জনগণকে সহানুভূতি জানিয়েছেন। তিনি বন্যায় নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। এই কঠিন সময়ে ইরানের সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বলে উল্লেখ করেন নাসের কানিয়ানি। বন্যার পানি নেমে যাওয়ার পর বাংলাদেশ অতি দ্রুত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত থেকে আকস্মিকভাবে নেমে আসা পানির ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় অন্তত 11টি জেলায় ভয়াবহ বন্যা চলছে। বন্যায় এসব জেলার প্রায় 50 লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশিরভাগ ঘরবাড়িতে এমনভাবে পানি ঢুকেছে যে এসব বাড়ির কোনো সম্পদ বা আসবাবপত্র আর ব্যবহার উপযোগী নেই। এ পর্যন্ত বন্যার পানিতে ভেসে গিয়ে কমপক্ষে 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ চত্বরে একটি সিনাগগ নির্মাণের যে পরিকল্পনার কথা একজন ইসরায়েলি মন্ত্রী উচ্চারণ করেছে, কঠোরতম ভাষায় তার নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক বিবৃতিতে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের এই বক্তব্যের তীব্র নিন্দা জানান। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম আল কুদসে আল আকসা মসজিদ অবস্থিত। কানিয়ানি বিবৃতিতে বলা হয়েছে, অপরাধী ইসরায়েল সরকারের মন্ত্রিসভা আল আকসা মসজিদকে কেন্দ্র করে নিজের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ব্যক্ত করেছেন, তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন বাবুল আক্তারের পরিবেশনায়। আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির ব্যক্ত করেছেন, তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরবি বার্তা সংস্থা কুস আল আখবারিয়া এক রিপোর্টে জানিয়েছে, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, বেন গাভির বলেছেন, আমাদের নীতি অনুযায়ী মুসলমানরা
টেম্পল মাউন্টে বা আল আকসা মসজিদে নামাজ আদায় করতে পারে। আইন মুসলমান ও ইহুদিদের জন্য সমান এবং আমি সেখানে একটি সিনাগগ নির্মাণ করতে চাই। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর বরাত দিয়ে ইহুদিবাদী সামরিক রেডিও এ খবর দিয়েছে। বেন গাভিরের এই বক্তব্যের ব্যাপারে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল এ সম্পর্কে বলেছেন, টেম্পল মাউন্টের ব্যাপারে নেতানিয়াহুর উচিত অবিলম্বে বেন গাভিরের লাগাম টেনে ধরা। অধিকৃত জেরুজালেম আল কুদসে সংঘর্ষ তীব্র হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আরবেল বলেন, বেন গাভিরের অপরিণামদর্শী আচরণ প্রচুর রক্তপাত ঘটাতে পারে। তার বক্তব্য ইরানের বিরুদ্ধে আমাদের কৌশলগত জোটকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এ সম্পর্কে বলেছেন, গোটা অঞ্চল বেন গাভিরের ব্যাপারে নেতানিয়াহুর দুর্বলতা সম্পর্কে সম্যক অবহিত, কারণ মন্ত্রিসভার ওপর নেতানিয়াহুর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনকি যখন বেন গাভিরের এই বক্তব্য আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে, তখন তাকে প্রতিহত করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসব সমালোচনা ওঠার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আল আকসা মসজিদের ব্যাপারে তেল আবিবের নীতিতে কোনো আইনি পরিবর্তন আসেনি। এর আগে গত রোববার ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে লেবাননের হিজবুল্লাহর বড় ধরনের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে আজ বরখাস্ত করা উচিত ছিল, কিন্তু নেতানিয়াহু তার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলনও বেন গাভিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, জেরুজালেম আল কুদসকে ইহুদিকরণ করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসাবে পরিকল্পিতভাবে বেন গাভিরের মুখ দিয়ে সিনাগগ নির্মাণের বক্তব্য প্রচার করা হয়েছে। আল আকসা মসজিদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত এবং ইহুদিবাদীদের হাতে এই পবিত্র স্থাপনার পুনঃ অবমাননার ব্যাপারে নীরবতা অবলম্বন করার জন্য এই সংগঠনটি আরব ও মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা জানিয়েছে। মসজিদুল আকসার ইমাম ও খতিব শেখ আকরামা সাবরি আল জাজিরা নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আল আকসা মসজিদের উপর ইহুদিদের মালিকানা দাবি করার কোনো দলিল বেন গাভিরের কাছে নেই। তিনি এই দাবি উত্থাপন করে বরং জনমতের সামনে অপমানিত হয়েছেন এবং এখন নিজের অপমানের বদলা নেওয়ার জন্য পরিস্থিতিকে উত্তেজনাকর করে তোলার চেষ্টা করছেন। শেখ সাবরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আল আকসা মসজিদের পরিপূর্ণ মালিকানা মুসলমানদের এবং অন্য কোনো ধর্মের অনুসারীরা যেন ওই মসজিদ চত্বরের নিকটবর্তী হওয়ার। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।